হ্যালো এভরিওয়ান, আজ হলো রবিবার আর এখন ঘড়িতে বাজে 9:20 মতন। তো ঘুম থেকে অনেকক্ষণ আগে আমরা উঠেছি। অ্যাকচুয়ালি আমাদের এখানে যেহেতু নাম সংকীর্তন হচ্ছে, অনেক ভোর থেকেই মাইকটা যেহেতু চালিয়ে দেওয়া হয়, তাই ঠিকঠাকভাবে রাতেও ঘুম হচ্ছে না, সকালেও অনেক সকালে ঘুম থেকে উঠতে হচ্ছে। তো আমি অনেকক্ষণ ধরে শুয়েছিলাম, তাই চোখ মুখগুলো একবারে ফুলে গেছে। আমার বড় অনেকক্ষণ আগেই উঠেছে, আমার ছেলে এখনও উঠেনি। তো ভাবলাম যে আজকে সারাটা দিন রবিবারের দিনটা কী করবো না করবো, একটু যে ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই ব্লগে। তো চলো শুরু করা যায় ব্লগটা। যেহেতু নাম সংকীর্তন হচ্ছে সেজন্য শোনা যাচ্ছে না, আমি যা করবো আর কি কাজকর্ম সারাদিন যা করবো সেটা আমি ভয়েস ওভার দিব পরে। তো চলো শুরু করা যাক। বাসি বিছানাটা না তুলেই আমি ফার্স্টে চলে আসছিলাম আমার বরের কাছে, কারণ আমার বর কিন্তু এখানে বাসন ধুচ্ছিল। সকালের বাসন ধোয়ার দায়িত্বটা কিন্তু পুরোপুরি ওই নিয়েছে, শুধুমাত্র আমার হাতে বা পায়ের সমস্যার জন্য নয়, এটা কিন্তু ওর দায়িত্ব। সংসারের সমস্ত কাজবাজ করার দায়িত্ব কিন্তু আমরা সমান ভাগে ভাগ করে নিয়েছি বললেও ভুল হবে, যে যখন যেটা পারি তখন সেটা করিনি। তবুও সকালের বাসন মাজার দায়িত্বটা কিন্তু বরে নিয়েছে। আমি অনেকদিন থেকে সকালের বাসনগুলো মাজি না, প্রায় অর্ধেক বাসন ওর মাজা হয়েই গেছে। তাই বাসনগুলো যেহেতু উপর করব, তো দেখলাম রান্নাঘর তো আর পরিষ্কার করা হয়নি। আমার ঘরে কিন্তু প্রচন্ড পরিমাণে ইঁদুর, তাই একটা ফাঁদ পেতে দিয়েছিলাম ইঁদুর ধরার জন্য। তবে ফাঁদে কিন্তু ইঁদুর ঢুকেইনি, তবে আশেপাশে দেখলাম কিন্তু অনেক পটি করে রেখেছে। তাই একটা গামলায় জল নিয়ে এসে সার্ফও নিয়ে এসেছি, আর সার্ফ দিয়ে এখন পুরো গ্যাস ওভেনটা মুছবো, এমনকি আশেপাশের সমস্ত জায়গা। তবে এই কাজটা কিন্তু আমার আজকের প্রথম কাজ নয়, প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে গ্যাসটা আমাকে সার্ফ দিয়ে মুছতেই হয়, কারণ ইঁদুরগুলো কিন্তু দিনক্ষণ দেখে আসে না, প্রত্যেক দিনই কিন্তু গ্যাস ওভেনের আশেপাশে এভাবে পটি করে রাখে। তবে সেগুলো এমনি জল দিয়ে ধুয়ে নিলে মনে হয় পরিষ্কারই হয়নি, তাই আমি সার্ফ দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিই। তবে ওই যে ওয়ালটা কিন্তু রোজ দিন করে আমি পরিষ্কার করি না, কারণ ওয়ালে তো ওয়ালপেপার লাগানো আছে, অতিরিক্ত পরিমাণ ঘষাঘষি করলে কিন্তু ছিঁড়েই যাবে। তবুও মোছামুছি করতে অনেক জায়গায় কিন্তু ছিঁড়েই ফেলেছি। এই ওয়ালপেপারটা হয়তো আর বেশি দিন যাবে না, তবে যে কয়দিনই যাক না কেন, এটা কোনো কারণে ছিঁড়ে গেলে বা উঠে গেলে নতুন আরো একটা এনে লাগিয়ে দেবো। কারণ এই ওয়ালপেপারটা লাগানোর পরে আমার রান্নাঘরের লুকটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। অরিজিনাল টাইলস তো আর লাগাতে পারবো না, তবে নানা রকমের ওয়ালপেপার লাগিয়ে তো আমি রান্নাঘরটাকে সুন্দর করে তুলতেই পারি। তবে সবার কাছে হয়তো সুন্দর নাও লাগতে পারে, তবে আমার কাছে কিন্তু আমার এই ছোট্ট রান্নাঘরটা অনেক বেশি প্রিয়। আমি সব সময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। যাই হোক, আমি গ্যাস ওভেনটা মুছে নিয়েছি, এমনকি তার চারপাশটাও, আর তার সাথে যেখানে বাসনগুলো উপর করবো সেই জায়গাটাও কিন্তু সার্ফ দিয়ে মুছে নিয়েছিলাম। আর তারপরে খাবারের টেবিলটা মুছে নিয়ে রান্নাঘরের মেঝেটাও কিন্তু মুছে নিয়েছিলাম। বর তো ওদিকে বাসনগুলো সব মেজে দিচ্ছে, আর আমি এনে কিন্তু এখানে সবটা উপর করে দিয়েছিলাম। আর ওই কাজগুলো সেরে এবার চলে এসেছি বিছানাটা তুলতে। বিছানাটা প্রথমেই তুলতে চেয়েছি, তবে ভাবলাম দেখি বর কতদূর বাসনগুলো মেজেছে। বাসনগুলো যদি মাজা হয়ে যায় তবে আমি ধুয়ে নেব, কিন্তু গিয়ে দেখলাম অর্ধেক বাসন মেজে ধুয়েও নিয়েছে। তো আমাকে বর বললো, তুমি ঘরের কাজগুলো সেরে নাও, আমি ততক্ষণ বাসনগুলো মেজে কমপ্লিট করে নিই। তো সেই কারণে এসে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলাম, কারণ সেখানে যেহেতু ধোয়া বাসনগুলো রাখতে হবে, তাই রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলাম। তারপরেই কিন্তু বিছানাগুলো তুলতে চলে এসেছি। ছেলে কিন্তু জাগনাই ছিল অনেকক্ষণ ধরেই, কিন্তু তবুও শুয়েই ছিল, তো ওকে কিন্তু উঠিয়ে দিলাম, কারণ বিছানাগুলো তুলতে হবে আর অনেকটা বেলাও হয়ে গেছে। আমাদের ঘরের বিছানাটা তুলে নিয়েছি, আর তারপর ছেলের ঘরের বিছানাটাও কিন্তু তুলে নিয়েছিলাম। এই ঘরের ওয়ালগুলোতে তোমরা অনেকেই বলেছো ওয়ালপেপার লাগাতে। হ্যাঁ, অবশ্যই কিন্তু আমি ওয়ালপেপার লাগাবো। আসলেই কিন্তু ভীষণ খারাপ লাগে দেখতে। আমার রান্নাঘরের ওয়ালপেপারটার মতন কিন্তু একটা ওয়ালপেপার অর্ডার করেছিলাম, তবে বর বলে সেই ওয়ালপেপারটা নাকি এখানে একেবারেই ভালো লাগবে না, তাই সেটা আবার রিটার্ন করে দিয়েছি। তবে এখন পর্যন্ত নতুন কোনো ওয়ালপেপার অর্ডার করা হয়নি। আসলে অনলাইনে এতগুলো ওয়ালপেপারের মধ্যে কোন ওয়ালপেপারটা নিলে এই ওয়ালের মধ্যে মানাবে সেটাই বুঝতে পারছিলাম না। তো বরকে বলেছি তুমি একটা পছন্দ করে অর্ডার করে দিও। যাই হোক, আমি কিন্তু ওদিকে বিছানাগুলো তুলে নিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। তবে আমরা কিন্তু কেউ এখন পর্যন্ত ব্রাশ করিনি, আমাদের প্রত্যেকটা রবিবার কিন্তু এমনই হয়। আর এদিকে আমি কাজ করতে করতে একেবারে ঘেমে গেছি, কারণ আমাদের এদিকে কিন্তু পড়ে গেছে প্রচন্ড গরম। আর বাসনগুলো মেজে ব্রাশ করতে করতে আমার বর এদিকে আবার কিছু কাপড় ভিজিয়ে দিয়েছে। কাল রাতে আমাকে বলে রেখেছিল রবিবারের দিনে নাকি আমার ছুটি দেবে, আমাকে নাকি কোনো কাজ করতে হবে না, সমস্ত কাজ বরই করে নেবে। তবে এটা কি আর কোনোদিন হয়, বর কাজ করবে আর আমি বসে বসে দেখবো? আসলে কাল রাতে 3টার দিকে আমি ঘুমিয়েছি, আর ঘুমটাও কিন্তু ঠিকঠাক পুরনো হয়নি। প্রত্যেকদিন কিন্তু এখন 2টোর পরেই ঘুমানো হচ্ছে, তাই শরীরটাও প্রচন্ড পরিমাণ খারাপ লাগছিল। তাই শনিবার রাতের বেলায় বর বলেছিল রবিবারের দিনে তোমাকে কিছু কাজ করতে হবে, সমস্ত কাজ আমি করব। তবে ছেলে মানুষ তো কাজ করে ঠিকই, তবে পরিষ্কার নেই। যেমন সকালে ঘুম থেকে উঠে বাসন তো মাজতে গেছিল, কিন্তু বাসনগুলো ধোয়ার পরে যেখানে রাখবে সেই জায়গাটা কিন্তু মুছাই হয়নি। আর ইঁদুরগুলো যেহেতু রাতের বেলা প্রচন্ড পরিমাণ পটি করে রাখে যেখানে সেখানে, সার্ফ দিয়ে মোছামুছি না করে কিন্তু কোনো বাসনপত্র রাখাই উচিত নয়। আর সেই কারণেই ছেলে মানুষ কাজ করলে আমরা কিন্তু মেয়েরা কখনোই বসে থাকতে পারি না, আমাদের কিন্তু কাজে হাত লাগাতেই হয়। ব্রাশ করে নিয়ে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। সকালে আগে খেয়েছিলাম লাল চা, আর তার সাথে করেছিলাম একটু সেমাই। ঘরে যেহেতু সেমাই ছিলই, সেজন্য 1 প্যাকেট দুধ নিয়ে এসে জাল দিয়ে দিয়েছি। আর এখন তো রোজ দিন লাল চাই খাওয়া হচ্ছে। দুধ চা থেকে আমি এখন অনেকটাই দূরে থাকি, তবে দুধ চাটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আমি, কিন্তু শুধুমাত্র গ্যাসের ভয়েই কিন্তু আমি অ্যাভয়েড করছি। আর আমি যেহেতু লাল চা খাচ্ছি, সেজন্য বর বললো যে আমার জন্য তাহলে লাল চাই করে দাও। আর ছেলেকে দিয়েছিলাম একটু হরলিক্স বানিয়ে, আর খেতে গিয়ে গায়ের মধ্যেই পড়ে গেছিল। তো
চাটা খেয়ে নিয়ে অনেকক্ষণ তো আড্ডা মারলাম, গল্প করলাম। এখানে বর যাবে এখন একটু মার্কেটে দোকানের মালপত্র আনতে, তাই বরকে স্বামী খেতে দিয়ে দিয়েছিলাম। বললাম স্বামী আর মুড়ি খেয়ে তুমি যাও। আর এদিকে ছেলেকে বললাম তুইও একটু স্বামী মুড়ি খেয়ে নে। তবে আমার ছেলে কিন্তু একেবারে মিষ্টি জিনিস ভালোবাসে না, ও কিন্তু খেতেই যাচ্ছিল না। ও ডয়ের থেকে বের করছে ওর ছেঁড়া সেই কাঠগুলো, ওর সমস্ত পোকেমন কাঠগুলোর বাবা ছিঁড়ে দিয়েছে। সেই ছেঁড়া কাঠগুলোকে নিয়ে ও আবার ডয়ারে ঢুকে রেখেছে। তো ওকে আমি কিন্তু আর খাওয়াতেই পারলাম না। বরকে বললাম তুমি খেয়ে নাও, ওকে আমি পরে খাইয়ে দেবো। আর আমিও কিন্তু এখন আর খাবো না, আমিও একেবারে পরেই খাবো। তো বরকে এদিকে শ্যামাই আর মুড়িটা দিয়ে আমি চলে গেছিলাম কাপড় ধুতে। বর সকালে কিন্তু কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিল, বলেছিল ওই নাকি ধুয়ে দেবে। তবে বর বললো মার্কেটে নাকি আগে যেতে হবে, কারণ আজ যেহেতু রবিবার হাফ টাইম করে দোকান খোলা থাকবে, মানে 1টার পরে কিন্তু মার্কেট বন্ধ হয়ে যায়। তবে পুরো মার্কেটটা কিন্তু বন্ধ হয়ে যায় না, জিনিসগুলো কেনার জন্য যে দোকানগুলোতে যাওয়া হয় সেই দোকানগুলো হাফ টাইম করে খোলা থাকে, শুধুমাত্র রবিবারের দিনটাতেই। তো সেই কারণে ভাবলাম যে কাপড়গুলো আমি ধুয়ে দিই। কাল রাতে আমি গ্লাভসটা নিয়ে এসেছিলাম, সে কবে থেকে গ্লাভস গুলো কিনতে চাচ্ছি, তবে যে দোকান থেকে আমি গ্লাভসটা কিনি সে দোকানে ছিলই না। তবে কাল আমি অন্য একটা দোকান থেকে গ্লাভস কিনে নিয়ে এসেছি। গ্লাভস ছাড়া না বাসন মাজবো না কাপড় কাচবো, কারণ এই কদিন গ্লাভস ছাড়া কাজ করে হাতগুলো কিন্তু ফাটা শুরু করেছে। আর ওদিকে আমি কাপড়গুলো অর্ধেক কেচে চলে এসেছি ঘরে। বর তো বাজারে যাবে, তবে ব্যাগই খুঁজে পাচ্ছে না, তাই কাপড়গুলো রেখে চলে এসেছিলাম ঘরে। বরকে ব্যাগটা আগে খুঁজে দিলাম। বাইরে যেহেতু রোদ দিয়েছে তাই সানগ্লাস পরেছে, তবে সানগ্লাস কিন্তু বাজার করতে গেলে পরেই না। আর আজকে যেহেতু হঠাৎই পরেছে, আমি একটু ইয়ার্কি করেই বলছিলাম হঠাৎ করে তুমি আজকে সানগ্লাস পরলে, তাও আবার বাজার করতে যাওয়ার সময়। ফাটাফাটি কিন্তু এমনি সুন্দর, সবাই বলে তোমার বরটা কত সুন্দর। আসলেই তোমার বরটা এত সুন্দর, যা পরে তাই মানায়। তো আমি যেহেতু হাসছিলাম তাই আমার বর বলছিল কেমন লাগছে আমাকে সানগ্লাসটা পরে, সেটা আগে বলো। আর ইদানিং অনেক কমেন্টও ঢুকছে যে তোমার বর কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু একেবারে সত্যি। আমাকে চিকেনটা এনে দিয়ে বর আর ছেলে দুজনেই যাচ্ছে এখন মার্কেটে ওই দোকানের মালপত্র আনতে। দোকানের চাবি নিয়ে নিয়েছে সাথে, একবারে দোকানে রেখে চলে আসবে। তো ওরা যাওয়া মাত্রই আমি এদিকে কাজে লেগে পড়েছি। সবার ফার্স্টে কাপড়গুলো আগে মেলে দিলাম। আমাদের বাড়িটা কিন্তু লম্বায় অনেকটাই বড়, তবে চওড়াটা কিন্তু খুব একটা বেশি নয়। আর বাড়িতে যেহেতু এখন আমি সারাদিন একাই থাকি, আর যারা ভাড়া ছিল তারা কিন্তু এখন নেই, তাই আমার কাপড় শুকানোর কোনো অসুবিধাও হয় না। এখন আমি পুরো বাড়িটা জুড়েই কিন্তু কাপড় মেলতে পারি। তবে বাড়িতে ভাড়া দিলে কিন্তু তাদেরকে জায়গা অবশ্যই করে দিতেই হবে কাপড় শুকানোর জন্য, তাই তখন কিন্তু আমাকে একটু ভেবেচিন্তে কাপড় ধুতে হতো। কেউ বাড়িতে কাপড় মেললে, কেউ আবার বাইরে মেলতাম। বাড়িতে ভাড়া দিলে কিন্তু একটু ম্যানেজ করে চলতে হয়। তো একটু সামাই ছিল, তো ওই সামাইটা খেলাম। ছেলে কিছুই খেলো না, ওর নাকি এটাও খেতে ইচ্ছে করে না, ওটাও খেতে ইচ্ছে করে না। মিষ্টি জিনিস একেবারেই খেতে চায় না, টক প্রচণ্ড টক ভালোবাসে, ঝালটাও সেরকম খেতে চায় না। তো ওর জন্য একটুখানি রেখেছি, আর আমি একটুখানি খেলাম, আর তোমাদের দাদাভাই একটুখানি খেলো। তো ও মুড়ি দিয়ে খেয়েছিল, যে মুড়িটা নিয়ে আসছিলাম তখন মুড়ি দিয়ে খেয়েছে, আর আমার মুড়ি দেওয়ার ভালো লাগে না। তো এখন এই যে কটা, এই যে এটা বরের যে থালাটা খেয়েছে, বাস এই দুটো থালা আছে, আর যেটাতে সামাই বানিয়েছি শুধু ওই সসপ্যানটা আছে। তো সব কিছু মেজে টেজে বাস, ঘর তো সব ঝাড় দেওয়া আছে, আজকে আর মুছবো না। তারপর স্নান ধান সেরে পুজো দেবো, আর পুজো দেওয়ার পরে তারপরে রান্না বান্না করবো। তো চলো এখন যাই স্নান করতে। তো সামাইটা খেয়ে নিয়ে কিন্তু যে কটা বাসন ছিল সে কটা বাসন আমি একটু ভিজিয়ে দিয়েছি। আর ঘরগুলো যেহেতু সকালে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম, তাই এখন আর ঝাড় দিলাম না, শুধু বিছানা দুটো একটু টান টান করে দিয়ে চলে এসেছি বাইরে। বাসনগুলো মাজার আগে ভাবলাম আগে উঠোনটা ঝাড় দিয়ে নেই, আর স্নান করার আগে উঠোনটা ঝাড় না দিলে না একেবারে ভালোও লাগে না। এটা আসলে আমার একটা অভ্যেস। স্নান ধানটা সেরে নিয়েছি, ঘড়িতে বাজে তোমার ওই 1:20। তো বর কিন্তু এখনও আসেনি বাজার থেকে, তো আমি এখন যাব ফুল তুলতে। এখন তো আমাদের বাড়িতে অনেক বেশি ফুল ফোটে, তাও আবার সাদা ফুল। পুরো গাছগুলো এখন সাদা ফুলে ভরে যায়। ঠাকুরের পুরো আসনটা কিন্তু ফুল দিয়ে ভরে দেওয়ার পরেও অনেক ফুল বেঁচে যায়। আবার কোনো কোনো সময় একটা ফুলও ফোটে না, তখন কিন্তু ফুল ছাড়াই আমাকে পুজোটা দিয়ে নিতে হয়। আর বেশিরভাগ সময় তো আমার অনেক বেশি তাড়া থাকে, বাজারেও যাওয়া হয় না ফুল কিনতে। এদিকে ফুল তুলতে তুলতে দেখলাম ওরা চলে এসেছে বাজার থেকে। বাইরে যে পরিমাণ রোদ দিয়েছে, ছেলের মুখ কিন্তু পুরো একদম গরমে লাল হয়ে গেছে। দুইটা বোতলে জল নাই, তাই সিলপ্যাক খুলে একটা বোতল খাই। আর এখানে কি দোকানের চিকেনটা? না না, এটা হ্যাঁ, হলো তো বাড়ি। এই রোদের মধ্যে কি দরকার ছিল যাওয়ার? বল। রোদ, আমি কি জানি এত রোদ হবে। তোমাকে তো সানগ্লাসটা কি তুই পরছিলি? ব্যথা না, সানগ্লাস তো চলো আমি এবার রান্না করি, আর এটা পরে বিকালের দিকে রেডি করব। এখন ঘরের চিকেনটা আগে রেডি করে নিই। ঘরের চিকেন, সরি, আর এই যে আমাদের চিকেন। জানলাটা বন্ধ করে দিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণ হাওয়া আছে, এই যে জানলা বন্ধ। তো এখন এখানে বসবো, এই যে পেঁয়াজ রসুন আলু সবটাই ছাড়াবো। আর এখানে তো ভাত বসে দিয়েইছি, দোকানের চিকেনটা। আর এগুলো হলো পা, আমি পা নিয়ে আসতে বলছিলাম, আমার ভীষণ ভালো লাগে খেতে। এই দেখো,
ছেলে এসেই হাতে চিকেনের ব্যাগটা ধরিয়ে দিয়েছে বলে আমি আর পুজো দিতে গেলাম না। বর বললো যে বড়ি নাকি পুজোটা দিয়ে নেবে। তো আমি রান্নাঘরে এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি। ভাতটা যেহেতু আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে চিকেনটা রান্না করার জন্য সমস্ত কিছু কেটে কুটে কিন্তু রেডি করে নিয়েছি। আর বর যাবে এখন স্নান করতে, তো বললো যে রসুনটা দাও ছাড়িয়ে দিই। দোকানের চিকেন যেহেতু রেডি করতে হবে, তো সেই চিকেনের জন্যই কিন্তু রসুনটা ছাড়িয়ে দিচ্ছে ও। আর এদিকে কিন্তু আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, আর ছেলে তো আগে থেকেই বলে রেখেছে, তাই ওর জন্য আগে দুটো তুলে নিলাম। আর শুধুমাত্র ওর জন্য নয়, আমার জন্যও কিন্তু তুলেছিলাম। তবে আগে ছেলেকেই খেতে দিয়েছিলাম, ও দেখছিল টিভি, তো টিভি দেখতে দেখতেই খাচ্ছিল। নিরামিষ ভাত আমার ছেলে একেবারে খেতেই চায় না, চিকেন হোক কিংবা মাটন খেতে বেশ ভালোবাসে। ছেলের খাওয়া হয়ে গেছিল, আর সেই প্লেটে আমিও একটু মাংস নিয়ে নিয়েছিলাম। চিকেনের এই পা গুলো খেতে যে কি ভালো লাগে, সবাই তো খায় না জানি, তবে যারা খায় তারা কিন্তু এটা টেস্টটা বোঝে। চিকেনের সলিড পিস গুলো থেকে এই পা, গিল্লা আর মেটে এগুলো খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো ওদিকে আমার রান্নাটাও প্রায় হয়েই গেছে, আর বর চলে এসেছে স্নান করে, পুজোটা এখন দেবে। কাল যেহেতু তরমুজ কেটে ঠাকুরকে প্রসাদ হিসেবে দেওয়া হয়েছিল, আর এই বাটির মধ্যে যেহেতু রাখা হয়েছিল, তাই লাল লাল একটু দাগ লেগেছিল। তাই বর দেখে বলছিল ওইগুলো আবার কিসের রক্ত। তো বরকে বললাম ওগুলো রক্ত নয়, ওটা আসলে তরমুজ রাখা হয়েছিল, তাই হয়তো একটু কালার লেগে আছে। পুজো করার অভ্যেস কিন্তু আমার বরের অনেক আগে থেকেই, কারণ আমার শাশুড়ি মা যেহেতু কাজ করেন, তাই আগে কিন্তু বরই পুজো দিত বাড়িতে। তাই আমি পুজো না দিলে মাঝে মাঝে আমার বর কিন্তু সুন্দর করে পুজোটা দিয়ে নেয়। তো বর তো এদিকে পুজো দিচ্ছিল, এদিকে এদিকে আমার একটা পার্সেল চলে এসেছে। আসলে পার্সেলটা হলো দোকানের একটা সস অর্ডার করা হয়েছিল, যে সসটা বাজারে পাওয়াই যাচ্ছিল না। জানি না এই সসটা কোথায় পাওয়া যায়, তবে আমাদের এখানে কিন্তু মার্কেটে কোথাও পাওয়া যায় না, তাই অনলাইন থেকে আমাদের অর্ডার করতে হয়। আর তারপর আমি রান্নাঘরে এসে তিনজনের জন্যই কিন্তু ভাত বেড়ে নিয়েছিলাম। বরের ওদিকে পুজো দেওয়া হয়ে গেছিল, তাই তিনজনে মিলে বসে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম দুপুরের। রবিবার ছাড়া আমরা তিনজনে একসঙ্গে ভাত খেতে পারি না দুপুরে, শুধুমাত্র রবিবারের দিনটাতেই তিনজনে একসঙ্গে বসে খেতে পারি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বাসনপত্রগুলো মেজে আবার চলে এসেছি রান্নাঘরে। আজ যেহেতু বর আছে বাড়িতে, তাই বর বলে যে আমি চিকেনটা রান্না করবো আজকে দোকানে। সবসময় তো আমি রেডি করি, তো আমি আজকে বরকে বলেছিলাম তোমারও কিন্তু শেখা উচিত, কারণ আমি না থাকলে তোমার যেন কোনো সমস্যা না হয়। তাই বরকে শিখিয়ে দিচ্ছিলাম কি কি দিতে হবে আর কি পরিমাণ দিতে হবে। 2 রকমের চিকেন রেডি করব, আর তার সাথে রেডি করব মাশরুম। তো মাশরুমটা আর 1 রকমের চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। আরেক রকমের চিকেনটা কেবল হচ্ছিলই, তখন বাড়ির সামনে এসেছিল ফুচকা আলা, তো সেখান থেকে ফুচকা কিন্তু খেয়েছি। আর বর পরে বললো যে বর নাকি চাট খাবে, তাই বরের জন্য একটা চাট নিয়ে নিয়েছিলাম ঝালঝাল করে। আসলে ফুচকা আলা বাড়ির সামনে এলে না, পেটটা যতই ভরা থাকুক না কেন, তবুও কেন জানি না ফুচকা খেতে মন চায়। ভাত খাবার কিন্তু আমাদের খুব একটা বেশি সময় হয়নি, তবুও সেই ভরা পেটেই খেয়েছিলাম ফুচকা। তবে বর যেহেতু ঘরে চিকেনটা রান্না করছিল, তাই আমি ফুচকা খেয়ে বরের জন্য একটা চাট নিয়ে এসেছিলাম। আর তারপরে বরকে বললাম তুমি চাটটা খাও, আমি বাকি রান্নাটা করে নিচ্ছি। আর তারপরে সমস্ত কাজবাজ সেরে দুজনে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর তারপর রেডি হয়ে নিয়েছিলাম দোকানে যাওয়ার জন্য। আমরা এখন দোকানে যাব, ছেলে কিন্তু বাড়িতেই থাকবে, ওকে কিন্তু একা একা রেখেই আমরা দোকানে যাই। তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছো ও কার কাছে থাকে। দেখো আমার ছেলে এখন যথেষ্ট বড় হয়ে গেছে, একা কিন্তু মোটামুটি থাকতেই পারে। তবে সত্যি কথা বলতে ওকে আমি রেখে আসি বাড়িতে শাশুড়িমার ভরসায়। শাশুড়িমার ঘরে থাকে, আর ও আমাদের বেডরুমে পড়াশোনা করে।